আচ্ছা শোন তাহলে কি কি হয়ে গেছে একটু বলে দিচ্ছি। নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমি যে নোটটা দিয়েছি গতীয় সূত্রাবলী, এইখানে 3টে চ্যাপ্টার আছে। নতুন যারা আছিস শুনে নে। নিউটনের গতিসূত্র আছে, ঘর্ষণ চ্যাপ্টার আছে, আর একটা আছে সার্কুলার মোশন মানে বৃত্তীয় গতি। এই 3টা চ্যাপ্টার একসাথে আছে। তিনটাকে একটা ইউনিট বলা হয়, সেটা হচ্ছে গতীয় সূত্রাবলী। তার মধ্যে প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র থেকে ফার্স্ট ল বলা হয়ে গেছিল, এক্সপ্লেন করা হয়ে গেছিল। সেকেন্ড ল এক্সপ্লেন করা হয়ে গেছে, থার্ড ল এক্সপ্লেন করা হয়ে গেছে। ওকে। এবং তাদের কিছু অ্যাপ্লিকেশনও করেছিলাম, তাই না? লিফট গুলো করেছিলাম, টান, দড়ির টান, অবজেক্ট ঝোলানো, কপিকল, এইসব জিনিসগুলো করেছিলাম। আজকে কি করব? আজকে করব একটা কনসেপ্ট, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো তুই ডিরেক্ট নিউটনের গতিসূত্রকে ইউজ করে যদি করতে যাস একটু সমস্যায় পড়বি বা লেন্দি হবে অনেক। তো সেই সব জায়গাতে যদি তোর ভরবেগের সংরক্ষণ সূত্র এইটা যদি জানা থাকে, এই কনসেপ্টটা যদি তোর মাথায় থাকে, তাহলে অনেক কিছু খুব সহজেই তুই করে নিতে পারবি। খুব সুন্দর একটা কনসেপ্ট, ভরবেগের সংরক্ষণ সূত্র। সেইটার সম্পর্কে আজকে তোদেরকে আমি বলবো। যাদের কাছে নোট আছে খুলে নে। একেবারে চলাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রতে। পেয়েছিস? ঝগড়া করিস না। তোরটা কই? ওরটা কই? পাশাপাশি বসি যা দেখ। বলি এবার, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিষয়টা কি। প্রথমত তোরা যেগুলো জানিস সেখান থেকে আগে শুরু করছি আমি। যদিও এই কনসেপ্টটা আগেও পড়েছিস ছোটবেলায়, ক্লাস 9 মেবি, কিন্তু তখন কিছু ফিল করতে পারিসনি কি করতে হয় না করতে হয়, জাস্ট একটা বিবৃতি মুখস্থ করে নিয়েছিলি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আচ্ছা এটা বোঝার আগে তুই একটু বলতো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এই সমীকরণটা পেয়েছিলাম। ভেক্টর ফর্মে থাকতে গেলে এরকম, আদারওয়াইজ নিউমেরিক্যাল থাকতে গেলে এম ইন্টু এ, এমনটাই তো লিখেছিলাম নাকি? দিয়ে বলেছিলাম যদি কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল শূন্য হয়, বাহ্যিক বল শূন্য, তাহলে এম ইন্টু এ শূন্য হয়ে যাবে। এম তো কখনো শূন্য হতে পারে না, তাহলে এটাকেই শূন্য হতে হবে। মাস তো আর শূন্য হতে পারে না, অবজেক্টের মাস অলরেডি আছেই কিছুটা, তাহলে শূন্য হতে হবে কাকে? এ। এ মানে ত্বরণ, ত্বরণ মানে ভরবেগের পরিবর্তনের হার। সো আমি এটাকে লিখতে পারি এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু 0, অর এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু 0 বলা যায়। কি দেখতে পাচ্ছিস তুই এখানে? ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু 0। তার মানে বলতে চাইছে যে বাইরে থেকে যদি কোনো ফোর্স না কাজ করে, তাহলে কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তন সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। বাইরে থেকে যদি কোনো ফোর্স না কাজ করে, তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এটাকে আমি আরেকটা ফর্মে দেখাচ্ছি, এইভাবে না করে আরেকটা ফর্মে দেখাচ্ছি। মনে কর এফ ইকুয়াল টু ডিপি ডিটি, এটা কি বলা যায়? যেখানে পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। এখন বলবি ডি ডিটি কোথা থেকে আসলো? ডেরিভেটিভ কি তোরা শিখেছিস? কেউ শিখেছিস? কেউ ডেরিভেটিভ শিখিসনি? তাহলে আমি একটুখানি বলে দিই, শুনে নে। এই যে ডি ডিটি টার্মটা, এটাকে বলা হয় ফাংশন। এটা একটু বুঝতে সমস্যা হবে। ডি ডিটি হচ্ছে একটা ডেরিভেটিভ ফাংশন, ঠিক আছে? মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। ওপরে পি দিয়েছি মানে তুই বুঝে নে, ডিপি মানে পি এর সামান্য পরিবর্তন, ডিপি মানে পি এর সামান্য পরিবর্তন, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। পি ফর ভরবেগ আমি বলছি এখানে। আর নিচে আছে ডিটি, ডিটি ফর টাইমের সামান্য পরিবর্তন, ঠিক আছে? এই দেখ, ভরবেগের পরিবর্তন বাই টাইমের পরিবর্তন, এটাই তো ফোর্স এরিয়া, তাই না? তা আমি এরকম লিখতেই পারি যে এফ ইকুয়াল টু ডিপি ডিটি। এখানে আমি একটু ভুল করেছি রে, এখানে এম হতো না, কেউ বললি না আমাকে কিন্তু। এই যে এ, এটা তো অ্যাক্সেলারেশন, ত্বরণ। ত্বরণ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এই থেকে বোঝা যাচ্ছে যে অতটা মন দিয়ে দেখছিস না। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এখানে এম থাকবে না, এই জায়গাটা এম থাকবে না। তো যাই হোক, তুই এই বিষয়টা আগে দেখ। ডিডিটি মানে একটা অপারেটর বললাম, একটা ফাংশন বললাম, যেটা পি এর উপরে অপারেট করেছি। পিটাকে কি বলেছি? ভরবেগ। একটু আজব লাগবে কারণ নতুন শিখছিস একদমই, আর এটার জন্য আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার শেখার পর এইসব জিনিসগুলো জল হয়ে যাবে একদম, ঠিক আছে? আপাতত যেহেতু জানিস না, আমি কিছুটা বলছি, ওরকম মনে রাখ। তো ওপরে ডিপি মানে বললাম ভরবেগের পরিবর্তন, নিচে ডিটি মানে কি বললাম আমি? সময়ের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এটাকেই তো আমরা বলবো ফোর্স, এফ, তাই না? ভরবেগের পরিবর্তনের হার। হার মানে কি? একক সময়ে কতটা ভরবেগ পরিবর্তন হচ্ছে, তাহলে ডিপি বাই ডিটি এটা হচ্ছে ফোর্স। ক্লিয়ার এতটুকু?
আচ্ছা, ফোর্সটাকে যদি আমি জিরো করে দিই, তাহলে তুই এখান থেকে বলবি যে ডিপি ডিটি ইকুয়াল টু জিরো হয়ে গেল। মানে বাইরে থেকে যদি কোনো বল কাজ না করে, তাহলে ডিপি ডিটি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখন কোনো ফাংশন ডিপি ডিটি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তুই বলতে পারিস যে পিটা হলো কনস্ট্যান্ট, মানে কোনো কনস্ট্যান্ট নাম্বারকে যদি ডেরিভেটিভ করা যায় তবেই সেটা একমাত্র জিরো হয়। এটা তোরা ডেরিভেটিভ লতে শিখবি, যে কোনো কনস্ট্যান্ট সংখ্যাকে যদি ডেরিভেটিভ করা যায় তবেই সেটা একমাত্র জিরো হবে। বোঝা গেছে? তাহলে এখানে এটা যখন জিরো হয়েছে, মানে তুই এখান থেকে বলতেই পারিস যে পি যেটা, সেই পিটা কি আছে, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। কার ডেরিভেটিভ করেছি আমি এখানে? পি এর ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, কার ডেরিভেটিভ করেছি? পি এর ডেরিভেটিভ করেছি। যার ডেরিভেটিভ করলে জিরো হবে সে অ্যাকচুয়ালি কি ছিল? কনস্ট্যান্ট ছিল। তাহলে পিটা কি? পিটা হচ্ছে সেই ভরবেগটা। তার মানে ভরবেগ কি হচ্ছে? কনস্ট্যান্ট থাকছে। বোঝা গেছে? এবার যদি তোর এইটুকু বুঝতেও যদি তোর সমস্যা হয়, তাহলে তুই জাস্ট বিবৃতিটাকে মাথায় রাখ। বিবৃতিটা এরকম বলছে যে কোনো বস্তুর ওপর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে ফোর্স না কাজ করে, কি বললাম? কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে ফোর্স না কাজ করে, বাহ্যিক ফোর্সের কথা বলছি, ইন্টারনাল ফোর্স নয় কিন্তু। ইন্টারনাল ফোর্স একটা জিনিস আর এক্সটার্নাল ফোর্স আলাদা জিনিস। ঠিক আছে, আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না একটা বস্তুর উপর, তাহলে ওদের যে রৈখিক ভরবেগ, সেই রৈখিক ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। বুঝতে পারলাম না? মনে কর এই একটা অবজেক্ট সামনের দিকে যাচ্ছিল উইথ ভেলোসিটি ইউ, যার মাস হচ্ছে m1। ঠিক আছে, u1 বলে দিলাম ভেলোসিটি। আর একটা অবজেক্ট এই দিকে যাচ্ছিল উইথ ভেলোসিটি v1, যার মাস হচ্ছে m2। এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? নেই। দুজন সরল রেখা বরাবর সামনের দিকে যাচ্ছে। এবার তুই ভেবেই নে যে u1টা v1 এর থেকে বেশি। যদি u1টা v1 এর থেকে বেশি হয়, তাহলে একটা সময় গিয়ে কোলাইড করবে তো নাকি? ধাক্কা লাগবে তো একটা সময় পর। মনে কর এই জায়গাটাতে এসে ধাক্কা লাগলো, m1 m2, দুজন দুজনের মধ্যে সংঘর্ষ হলো, ধাক্কা লাগলো, কলিশন করলো। ঠিক আছে, এবার কি হয় বলতো? ধাক্কা লাগার পর কিন্তু ওদের বেগটা চেঞ্জ হয়ে যাবে, আলাদা আলাদা বেগ হয়ে যাবে। তো তুই ধরে নে যে m1 এর বেগ হয়ে গেল, m1 এর বেগ হয়ে গেল u2, আর m2 এর বেগ হয়ে গেল v2। কার কমলো কার বাড়লো আমি এখন আপাতত জানি না, কিন্তু বেগটা পরিবর্তন হলো এইটুকু আমি বুঝতে পারছি। বোঝা গেছে? প্রথমে বেগ কত ছিল m1 এর, তারপরে কত হলো, প্রথমে কত ছিল, তারপরে কত হলো, v2। ওকে, তাহলে প্রথম দিকে সংঘর্ষ হওয়ার আগে, এখানে যখন সংঘর্ষ হয়েছে একটা বল কাজ করেছে, কিন্তু এই বলটা এক্সটার্নাল বল নয়, ওটা নিজেদের মধ্যে ক্রিয়াশীল বল। এই বলটা ওকে প্রয়োগ করেছে, ও একে প্রয়োগ করেছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, তাই না? কিন্তু এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, নিজেদের মধ্যে যে ফোর্সটা কাজ করেছে। আমি কি কিছু অ্যাপ্লাই করেছি ওখানে? আমি কিছু অ্যাপ্লাই করি। তাহলে সংঘর্ষের আগে টোটাল মোমেন্টাম দেখ, এর ভরবেগ ছিল m1 u1, এর ভরবেগ কত ছিল? m2 v1। ঠিক আছে, তাহলে টোটাল ভরবেগ হচ্ছে এতটা। ক্লিয়ার? সংঘর্ষের পরে কতটা ভরবেগ হলো? m1 u2, এর কতটা হলো বল? m2 v2। তো যদি বাইরে থেকে ফোর্স না কাজ করে, তাহলে এরা দুজন হয়ে যাবে ইকুয়াল। m1 u1 প্লাস m2 v1 ইজ ইকুয়াল টু m1 u2 প্লাস m2 v2। বোঝা গেছে কিনা মোট কথা কি বলতে চাইছি? তার মানে টোটাল যে ভরবেগ সংঘর্ষের আগে যা ছিল, সংঘর্ষের পরে টোটাল ভরবেগ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি ডেরিভেটিভ ফর্মেও তোদেরকে প্রমাণ করে দিলাম, এমনি বিবৃতি দিয়েও বলে দিলাম। মনে থাকবে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানে বাহ্যিক কোনো ফোর্স বা বাহ্যিক কোনো বল ক্রিয়াশীল না হলে কোনো বস্তু সংস্থা কেন বললাম? অনেকগুলো বস্তু একসাথে থাকতে পারে। কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে বা ধ্রুবক থাকে। ক্লিয়ার হয়েছে? রৈখিক ভরবেগের এই একটাই জাস্ট লাইন, এই একটা লাইনকে ইউজ করে, এই একটা বিবৃতিকে ইউজ করে কতগুলো অ্যাপ্লিকেশন করা যায় তোরা এখন দেখবি শুধুমাত্র। রকেটের নাম শুনেছিস নিশ্চয়ই। রকেট যে চলে এই সূত্রের উপর ডিপেন্ড করে চলে, সামান্য এই একটা সূত্র, ছোট্টখাট্ট একটা সূত্রের উপর ডিপেন্ড করে রকেট চলে, প্লেন চলে, জেট বিমান চলে, হেলিকপ্টার চলে। দেখিস কে আছে? ও, আবার একটা আসলো, যেতে দে। ওর সাইজ তোদের থেকে ছোট, ওর ঘাবড়ে যাওয়া উচিত। যে এখানে এতগুলো জন্তু বসে আছে, ওদের মাঝখান দিয়ে আমি যাবো একা, কেমন লাগবে? উল্টা তোরাই ভয় পাচ্ছিস। হ্যাঁ রে, আসলোটা কোথা থেকে? ওদিকে তো জায়গা নাই কোথাও, কেউ ব্যয় করে নিয়ে আসিসনি তো? আচ্ছা শোন, এবার যেটা বলছিলাম যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে অ্যাপ্লাই করে কত কিছু করা যেতে পারে সেটা এবার তোরা দেখবি। আচ্ছা, তার আগে আমি একটুখানি বলে দিই এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে প্রমাণ, যদিও প্রমাণ তো তোদের এমসিকিউ প্যাটার্নে আসার কথা নয়, তবে প্রমাণ করার সময় যে স্টেপগুলো আমি বলবো সেই স্টেপগুলো তোদের কাজে লাগবে। তোদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে না এই প্রমাণটা, শুধু আমার এখানে দেখে নে। যতক্ষণ না বুঝছিস আমাকে বলবি, আমি বারবার রিপিট করতে থাকবো। আমি খাটবো, তোরা খাটবি না এটাতে। ঠিক আছে, প্রমাণ তোদেরকে বাড়িতে করতে হবে না।
প্রথম যে প্রমাণটা করব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে প্রমাণ করব। মানে ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে নিয়ে আসবো কোথা থেকে? নিউটনের তৃতীয় সূত্র থেকে। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র তোদের মনে আছে কিনা? এই কেসটা আমি নিয়েছিলাম, তাই তো? এখানে সংঘর্ষ হলো দুজনের মধ্যে, তারপরে এখানে বেগটা হয়ে গেল চেঞ্জ। এই বেগটা হয়ে গেল, ঠিক আছে? তো নিউটনের তৃতীয় গতিসূত্র এরকম বলেছিল যে একটা বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, দ্বিতীয় বস্তুরা প্রথম বস্তুর উপর ঠিক একই পরিমাণ এবং বিপরীত দিকে বল প্রয়োগ করবে, তাই বলেছিলাম। তো মনে কর এটা হচ্ছে M1, মানে 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। তাহলে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, তো ফোর্স অন 2 ডিউ টু 1, এইভাবে লিখেছিলাম না? ফোর্স অন 2 ডিউ টু 1, 2 এর উপর ক্রিয়াশীল বল 1 এর জন্য কি বলবো সেটাকে? F21, তাই না? একই রকম ভাবে এ কি করবে? এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাকে আমি বলছি F12, মানে ফোর্স অন 1 ডিউ টু 2। বুঝতে পেরেছিস কি ওয়ার্ডগুলো? বুঝতে পেরেছিস কি বলতে চাইলাম? ওকে। যদি ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে উপরে একটা তীর চিহ্ন থাকবে। অসুবিধা আছে কারো? নেই তো? নতুনের একটু অসুবিধা হতে পারে, দেখ তো। আচ্ছা, যাই হোক, এবার বিষয়টা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী তো ফর্মুলা আমি এটা জানতাম, F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। তো এই সমীকরণটাকে নিয়ে আমাকে এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আসতে হবে। বোঝা গেছে? তার আগে F12 আর F21 কে একটু আমি লিখে দিচ্ছি, দেখে না তো। F12 আর F21। F12 মানে হচ্ছে 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, 1 এর উপর প্রযুক্ত বল। কার জন্য? 2 এর জন্য। তো 1 এর উপর যে প্রযুক্ত বলটা হচ্ছে, সেই বলটা কি করবে? 1 এর ভরবেগের পরিবর্তন করবে, তাই না? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা মানে তার ভরবেগের পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে 1 এর ভরবেগের পরিবর্তন কতটা হলো? 1 এর ভরবেগ আগে ছিল M1E1, কত ছিল আগে? আর পরে 1 এর ভরবেগ কত হয়েছে? M1V1, তাই না? তার মানে পরিবর্তন কতটা হলো রে? পরিবর্তন কতটা হলো? এতটা পরিবর্তন হলো। আচ্ছা, কত সময়ে পরিবর্তন হয়েছে? ধরে নে T সময়ে পরিবর্তন হয়েছে, ধরে নে T সময়ে পরিবর্তন হয়েছে। একই রকম ভাবে 2 নাম্বার যে বস্তুটা আছে, এর উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে? তাহলে কি করতে হবে? এর ভরবেগের পরিবর্তন দেখতে হবে। 2 নম্বর বস্তুর ভরবেগ আগে কত ছিল? M2U2। পরের ভরবেগ কত হয়েছে? M2V2। তাহলে M2V2 মাইনাস M2U2। বুঝতে পেরেছিস? এই পরিমাণ হলো ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম। কত সময় ধরে সংঘর্ষ হয়েছে? সাপোজ ভুলে দিয়েছি। ও আচ্ছা, U2 কত সময় ধরে সংঘর্ষ হয়েছে? T সময় ধরে সংঘর্ষ হয়েছে, তাহলে T দিয়ে ডিভাইড হয়েছে, এতটুকু। ব্যাস, এই ভ্যালু দুটোকে নিয়ে এসে এখানে বসা, দিয়ে এদিক ওদিক নিয়ে আয়, বুঝতেই পারছিস রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে চলে এসছে। তো আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি তোদেরকে। প্রথমে 1-2টাকে লিখছি, M1V1 মাইনাস M1U1 ডিভাইডেড বাই T, তারপরে মাইনাস দিয়ে এটা M2V2 মাইনাস M2U2 ডিভাইডেড বাই T। টি তো ক্যান্সেল আউট নাকি রে? তাহলে কি থাকবে এখানে? দেখ, M1V1, এই মাইনাসটাকে এই পারে নিয়ে চলে আয়, M2V2। এবার ওইটাকে ওইদিকে নিয়ে চলে যা, M1U1 মাইনাসে মাইনাসে প্লাস M2U2। আমি একবারে করার চেষ্টা করেছি। মোট কথা, ইউ গুলো একদিকে, ভি গুলো একদিকে। যেগুলো ইউ গুলো ছিল, দেখ M1U1 M2U2, এটা হচ্ছে সংঘর্ষ হওয়ার আগে মোট ভরবেগ। আর এইটা দেখ V1 V2, সংঘর্ষ হওয়ার পরের মোট ভরবেগ। হয়ে গেল না রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র? বোঝা গেছে কিনা? ঠিক এটা থেকে আবার নিউটনের তৃতীয় গতিসূত্রটাকেও প্রমাণ করা যায়। এখান থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটাকেও প্রমাণ করা যায়। মানে এটা দিয়ে শুরু করলাম, তারপরের লাইনে এটা করলাম, উল্টো পাল্টা করে সাজিয়ে, তারপরের লাইনে এটা লিখে দিলাম, একদম উল্টো। বুঝে গেছে? তো প্রমাণ তো তোদেরকে করতে হবে না। তাহলে জানতে পারলি যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আনা যায়, বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই নিউটনের তৃতীয় গতিসূত্র আসা যায়। ক্লিয়ার হয়ে গেছে সবার? ওকে। এবার বন্দুকের প্রতিক্ষেপ বেগ। বন্দুক দেখেছিস নিশ্চয়ই, আছে কারো কাছে? খেলনাগুলো না রে, রিয়েল। বন্দুকের যে ফায়ারিং করা হয়, শোন, যখন বন্দুকের ফায়ারিং করা হয় তখন দেখবি যে কেউ কিন্তু বন্দুকের ফায়ারিং করতে পারে না, এটার জন্য ট্রেনিং নেওয়ানো হয়। এখন তোর মনে হতে পারে ট্রেনিং নেওয়ার মতো এমন কি জিনিস আছে? এইভাবে এম করবো, সামনে আছে, মেরে দেবো, হয়ে গেল। হ্যাঁ, ধরে নিয়েছে। অ্যাকচুয়াল বিষয়টা হলো, ধর তুই এইভাবে বন্দুক ধরে, এটা ধর বন্দুক, একদম চোখের কাছে এইভাবে নিয়ে মারছিস, ও তো মরলো, তোর চোখও গেল। বুঝতে পারলি? মানে যে বেগে পিছন দিকে ঠেলে দিলি, তুইও একটা পিছন দিকে বেগ পাবি, একদম চোখে এসে ঢুকে যাবে। হ্যাঁ, ওরাও ট্রেনিং করে। ওরা স্কুলে না গিয়ে ট্রেনিং করে। বুঝতে পারলি কি না?
বড় বড় যে গেমগুলো খেলছিস, পাবজি, ফ্রি ফায়ার, কতটা ব্রেন লাগে, ওগুলো স্কুলে যেতে হয় শেখার জন্য? বাড়িতে বসে বসে ট্রেনিং হয়ে যাচ্ছে, ওইরকম ব্যাপার। বন্দুকের প্রতিক্ষেপ বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। আমি একটা বন্দুক আঁকবো, দেখে হাসি পাবি না, হাসবি না, ঠিক আছে? চেষ্টা করবো ভালো আঁকারই, হয়ে যাবে ভালো আশা করছি। মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে একটা গুলি বেরাবে। হুম। বন্দুকটার ভর আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। বন্দুকটা বড়, তার ভর বেশি হবে। আর যে গুলিটা বেরালো তার ভর হচ্ছে, গুলিটাকে একটু দূরেই করি, স্মল এম ভরের একটা গুলি বেরিয়ে গেছে। ঠিক আছে, কার স্পিড বেশি হয় বলতো, বন্দুকের না গুলির? গুলির। আচ্ছা, তো এর বেগটাকে আমি বলে দিলাম ইউ। এর বেগটাকে, আচ্ছা ইউ না বলে স্মল ভি বলে দিই, আর এর বেগটাকে ক্যাপিটাল ভি বলে দিই। এবার বন্দুকটা কোন দিকে যাবে না যাবে সেটা তুই বুঝতে পারছিস না। প্রথম দিকে কি তোর ধারণা ছিল যে বন্দুক পিছন দিকে পিছাবে না সামনের দিকে যাবে? কোনো ধারণা কিন্তু তোর নেই। আমি ধরে নিচ্ছি তুই কিছু জানিস না যে বন্দুকটা কোন দিকে যাবে না যাবে। তুই এখানে কি করবি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করবি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হয়েছিল বাইরে থেকে যদি কোনো ফোর্স কাজ না করে, তাহলে পুরো বস্তু সংস্থাটা রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে সংঘর্ষ হওয়ার আগে যা ছিল সংঘর্ষ হওয়ার পরে তাই থাকবে। এখানে সংঘর্ষ হওয়ার আগে মানে হচ্ছে ট্রিগার প্রেস করার আগে। ঠিক আছে, ট্রিগার করার আগে এই পুরো বস্তুটার ভর কত ছিল? পুরো বস্তুটার ভর ছিল এম প্লাস এম, একই না? কারণ গুলি তো তখন এর ভেতরেই ছিল। বুঝতে পারছিস? ওর মধ্যে কোনো বেগ ছিল? কোনো বেগ ছিল না। তাহলে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, তারপরে ভরবেগ কত ছিল আগে? জিরো। তাহলে সংঘর্ষ হওয়ার পরও ভরবেগটাকে জিরো হতে হবে। সংঘর্ষ হচ্ছে মানে ভেতরের মধ্যে কিছু জ্বালানি পুড়েছে, সেখান থেকে ট্রিগার হয়েছে, ভেতরে ইন্টারনাল কাজ হয়েছে। বাইরে থেকে কেউ এসে তার গুলিটাকে লাথি মারি নিজে বেরিয়ে ওখান থেকে। বুঝতে পারছিস ব্যাপারটা? ওকে। তাহলে যখন এটা সংঘর্ষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর বেগ কত হচ্ছে দেখ। তুই বুঝতে পারছিস গুলিটা সামনের দিকে বেরিয়ে গেছে, তাহলে গুলির ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। কিন্তু বন্দুকটার কি হয়েছে তুই জানিস না, তো বন্দুকটাকে তুই এম ইন্টু ভি ধরে নিলি। এবার এই ভি এর সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই যে ভিটা জিরো হবে মানে রেস্টেই থাকবে, নাকি এর কোনো ভ্যালু থাকবে, নাকি বিপরীত দিকে যাবে। তুই কি করলি, জেনারেলি এটাকে ভি লিখে দিলি। বুঝতে পেরেছিস আমার কথা? জেনারেলি কি লিখলি, এটাকে ভি লিখে দিলি। এবার যেহেতু ভরবেগ ভেক্টর আছে, তাই আমি ভেক্টরিক্যালি এখানে ভেক্টর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে লিখ। যদি এরকম লিখিস এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি, ভুল তো করিনি নিশ্চয়ই? এই পুরো পার্টটা তো জিরো হয়েই গেছে। ওকে, দেয়ারফর ভি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এম বাই এম ইন্টু স্মল ভি ভেক্টর। এই যে ইকুয়েশনটা বেরালো, খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। কি বেরালো এই জায়গাটা একটু খেয়াল করবি। বন্দুকের বেগ বেরিয়েছে ভি ভেক্টর, এর মান কত বেরিয়েছে? স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি ভেক্টর, তাই না? তার মানে ক্যাপিটাল ভির একটা মান আছে, জিরো তো হচ্ছে না। তার মানে বন্দুকের একটা বেগ আছে, এবং এই বেগটা কোন দিকে আছে সেটা ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। ভি ভেক্টর যেদিকে মাইনাস দিয়েছে মানে তার উল্টো দিকে। তাহলে ভি যদি এদিকে হয়, তাহলে বন্ধু গেছে, বন্ধু না, বন্দুক গেছে উল্টো দিকে। বোঝা গেছে? গুলি এদিকে গেলে বন্দুক কোন দিকে গেছে? উল্টো দিকে গেছে। তাহলে আমি ভি ধরেছিলাম দেখ সামনের দিকে, কিন্তু দিয়ে সেইভাবে যোগ করে দিয়েছিলাম, কিন্তু আমাকে ইকুয়েশন অটোমেটিক বলে দিল যে না, সামনে হবে না, এটা পিছনে হবে। এটা ইকুয়েশনের মজা। তুই যেটা ভাবতে পারবি না সেটাও বুঝিয়ে দিবে তোকে। বোঝা গেল? দ্বিতীয়ত, তুই বলবি এবার আমাকে যে স্মল ভিটা বেশি হবে না ক্যাপিটাল ভিটা বেশি হবে? স্মল ভি বেশি হবে। এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে, দেখ ক্যাপিটাল ভি এর মান মানে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। তো এই স্মল এম বাই ক্যাপিটাল এম, এই যে মানটা, এই মানটা কেমন হবে সেটা তুই বলতে পারবি। কারণ স্মল এম বাই ক্যাপিটাল এম এটা হবে লেস দ্যান ওয়ান, বিকজ গুলির ভর বন্দুকের তুলনায় অনেক কম, তো লেস দ্যান ওয়ানই হবে এটা। যদি এটা লেস দ্যান ওয়ান হয়, তাহলে এই পুরো পার্টটা একের থেকে ছোট, মানে কোনো সংখ্যাকে একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, তার মানে এটা ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ভি, ভি জেনারেলি লেস দ্যান স্মল ভি। বুঝতে পেরেছিস? এখানে ভেক্টর চাইলে নাও দিতে পারিস, যেহেতু একই রেখা বরাবর আছে বোঝাই যাচ্ছে। অসুবিধা আছে কারো এতদূর পর্যন্ত? এই যে বেগটা বন্দুকের, এই বেগটাকে বলা হয় বন্দুকের প্রতিক্ষেপ বেগ। কি বলা হয় এটাকে? প্রতিক্ষেপ বেগ, মানে পিছনের দিকে চলে যাওয়ার বেগ। এবার হবে বোমা বিস্ফোরণ। তোদের এখানে হবে না, বোমা বিস্ফোরণ হবে বোর্ডে। আচ্ছা, এটা নোটে নেই কিন্তু মন দিয়ে শুনবি। বোমা বিস্ফোরণ, অ্যাটম বম ফেটে গেল মনে কর, হিরোশিমা নাগাসাকিতে বোম ফেটেছিল না? ফাটে না মানে কি সবসময় ফাটতে থাকে নাকি? ফেটেছিল কোনো এক সময়। তো বোম যখন ফাটে, বা ছোটবেলায় যেগুলো তোরা বোম ফাটিয়েছিস, সেখানে কি হয়, একটা পুরো বস্তু সংস্থা একসাথে থাকে, তাই না? সম্পূর্ণ বস্তু সংস্থা একসাথে থাকে, আমি ধরেছি তার টোটাল ভর হচ্ছে M। কিন্তু এর কি কোনো গতিবেগ থাকে? প্রথমে রেস্ট অবস্থায় ছিল, তারপর ওটা ব্লাস্ট করবে, তাই না? তাহলে প্রথম দিকে কোনো গতিবেগ ছিল না, মানে ভরবেগ কত ছিল?
জিরো। এবার এটা যখন ব্লাস্ট করবে, ব্লাস্ট করার পর এখান থেকে বিভিন্ন পার্টিকেল বিভিন্ন দিকে ছিটকে যাবে, কেউ এদিকে যাবে কেউ এদিকে যাবে, বুঝতে পারছিস কিনা? কে কোন দিকে যাবে ঠিক নেই। কিন্তু মজার বিষয় হলো এদের বেগগুলো, এদের অভিমুখগুলো এমন ভাবে ডাইরেক্টেড হবে যাতে রেজাল্ট্যান্ট মোমেন্টাম বা রেজাল্ট্যান্ট যে ভরবেগ সেটা যেন শূন্য হয়, কারণ প্রথম দিকে শূন্য ছিল। যখন ব্লাস্ট হয়েছে ভেতরে কিছু কাজ হয়েছে, ভেতরে ইন্টারনাল ফোর্স কাজ করেছে, আমি এসে ওকে লাথি মাথি দিইনি বা ঘুষি দিইনি যে ফেটে যা, তাই না? ভেতর থেকে কিছু একটা হয়েছে, তো ওটা ইন্টারনাল, তার মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে কাজ করাই যায়। তো আমি ধরে নিচ্ছি এদিকে একটা পার্টিকেল m1 ভরের পার্টিকেল ও v1 বেগে চলে গেছে, এদিকে একটা m2 ভরের পার্টিকেল v2 বেগে লাফিয়ে গেছে, এটা m3 এদিকে চলে গেল v3 বেগে, m4 v4 এরকম ভাবে অনেকগুলো আছে, যতগুলো সম্ভব হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তুই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী লিখতে পারিস যে সংঘর্ষ হওয়ার পরে মোট রৈখিক ভরবেগ, তার মানে m1 v1 প্লাস m2 v2, বুঝতে পারছিস, প্লাস m3 v3। বিষয়টা হলো আমি এরকম যোগ করতে পারি না, কারণ এরা একই রেখায় নেই, সব আলাদা আলাদা ডাইরেকশনে আছে। তো যখন আলাদা আলাদা ডাইরেকশনে ভেক্টর থাকবে তখন নর্মাল যোগ তো হয় না, তখন হয় ভেক্টর যোগ, তাই ভেক্টর ফর্ম, বুঝতে পেরেছিস? ভেক্টর ফর্ম এরকম ভাবে কতগুলো, যতগুলো আছে ততগুলো ইজ ইকুয়াল টু কি হবে, জিরো। বোঝা গেছে? কারো আপত্তি আছে দুটো পর্যন্ত? নেই তো? আচ্ছা একটা জিনিস খেয়াল কর, আমি এটাকে যদি p1 ভেক্টরই বলে দিই, ভরবেগটাকে p1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা p2 ভেক্টর, এটা p3, এরকম ভাবে মনে কর তিনটেই আছে, মনে কর তিনটে পার্টিকেলই ভেঙে গেছে, আমি ধরে নিচ্ছি p1 প্লাস p2 প্লাস p3 ইকুয়াল টু জিরো। যদি এমনটা হয় তাহলে বিষয়টা এরকম হবে যে একটা বোমা বিস্ফোরিত হলো, বৌমা না, হ্যাঁ বোম, একটা বোমা বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হওয়ার পর কি হলো, তিনটে পার্টিকেল তৈরি হলো, একটা পার্টিকেল মনে কর এদিকে গেল, একটা এদিকে গেল, আর একটাকে এই দিকেই যেতে হবে। কেন এমনটা হবে আমি একটু বলে দিচ্ছি, শুনে মন দিয়ে শুনবি। তিনটে পার্টিকেল তৈরি হয়েছে, তার মধ্যে মনে কর দুটো পার্টিকেলের ডাইরেকশন তুই জানিস যে একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, তাহলে তৃতীয় যে পার্টিকেলটা, 1 2 3, তৃতীয় যে পার্টিকেলটা সেটা এদের দুজনের যে রেজাল্ট্যান্ট তার বিপরীত দিকেই যেতে হবে, এদের দুজনের রেজাল্ট্যান্ট মোটামুটি এই সব দিকেই হবে, তুই বুঝতে পারছিস তাই না? তো তার রেজাল্ট্যান্ট মানে তার লব্ধির বিপরীত দিকে হতে হবে, তা না হলে টোটালটা জিরো কি করে হবে? টোটালটাকে জিরো হতে হবে তো, টোটালটা জিরো কি করে হবে? অথবা তুই এরকমও বলতে পারিস যে এই তিনটা ডাইরেকশন এমন ভাবে হবে যে এরা একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটে বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে, তবেই তো টোটাল যোগফলটা জিরো হবে। ভেক্টরের ল মনে পড়ছে? যারা ভেক্টর করছিস একটু একটু ধারণা থাকবে, আর যাদের ভেক্টর না একটু সমস্যা হবে। ক্লিয়ার হলো আমি কি বললাম? তাহলে যে পার্টিকেল গুলো ভেঙে যাচ্ছে সেই পার্টিকেল গুলো এমন ভাবে ডাইরেকশনে ওরিয়েন্টেড হবে যাতে ওদের জন্য রেজাল্ট্যান্টটা জিরো হয়ে যায়, এবং সেটার জন্য আমি যখন তিনটে ভেক্টর বলেছি তাহলে তিনটে ভেক্টর দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। যদি তিনটে না বলে আমি চারটা বলতাম, তাহলে ওদের ডাইরেকশন এমন ভাবে হতো যেন ওদেরকে একটা চতুর্ভুজে সাজানো যায়, এটা পঞ্চভুজ করে দিলাম আমি। তো পাঁচটা মনে কর, পাঁচটা পার্টিকেলকে এমন ভাবে সাজাতে হবে যেন ওরা একটা পঞ্চভুজে সাজানো যায়, তবেই রেজাল্ট্যান্টটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এই রিলেটেড আমি একটা প্রবলেম দিই, তোরা এইটুকু একটু লিখে নে তো, এতটুকু একটু লিখে নে, নোটে যেখানে ফাঁকা পাবি ওখানে লিখে নে ফটাফট। তবে বোমা বিস্ফোরণ থেকে একটা প্রবলেম দিচ্ছি, দেখ হয় কিনা। কোয়েশ্চেনটা এরকম, স্থির অবস্থায় থাকা একটা বোমা বিস্ফোরণের পর তিনটে টুকরো হলো, ভালো করে শোন। স্থির অবস্থায় থাকা একটা বোমা বিস্ফোরণের পর কতগুলো টুকরো হলো, তিনটে টুকরো হলো। দুটি খণ্ডের ভরবেগ, দুটি খণ্ডের ভরবেগ, দুটি খণ্ডের ভরবেগ 3x i ক্যাপ প্লাস 2x j ক্যাপ, মানে দুটি খণ্ডের প্রত্যেকটার, একটার 3x i ক্যাপ 2x j ক্যাপ, আর একটারও 3x i ক্যাপ 2x j ক্যাপ, তাহলে দুটোর বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে একটা বোমা বিস্ফোরিত হয়ে তিনটে বোমা তৈরি করেছে, তার মধ্যে দুটো পার্টিকেলের ভরবেগ এইটা, তাহলে তৃতীয় যে পার্টিকেলটা আছে তার ভরবেগ কত? তৃতীয় তৃতীয় খণ্ডের ভরবেগ কত হবে? কোশ্চেন বুঝতে পেরেছিস? আরেকবার বলি শোন মন দিয়ে, একটা বোমা আছে, হঠাৎ করে বিস্ফোরিত হলো, রেস্টে ছিল, রেস্টে ছিল মানে ভরবেগ কত ছিল টোটাল? জিরো ছিল, ভর ইন্টু বেগ জিরো, এইটুকু ধরতে পেরে গেছিস? এবার এটা বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হয়ে কি হলো, তিনটে পার্টিকেল আলাদা আলাদা তৈরি করলো, 1 2 3। তো 1 আর 2 এর ভরবেগ বলে দিয়েছে, 1 এর ভরবেগও এটা, 2 এর ভরবেগও এটা, 3 নাম্বারটার ভরবেগ কত বল? আচ্ছা আমি করি, তাহলে কি করতে হবে তোরা বল আমাকে। তুই বলছিস যে p1 প্লাস p2 প্লাস p3 ইকুয়াল টু জিরো করতে হবে, তিনটে পার্টিকেল যেহেতু আছে p1 প্লাস p2 প্লাস p3 ইকুয়াল টু জিরো করতে হবে।
এবার p1 এর জায়গায় তুই প্রথম পার্টিকেল মানে হচ্ছে 3x প্লাস 2x, তাই তো? এটা একটা পার্টিকেল। p2 এর জন্য আবার লিখবো ওটাই 3x প্লাস 2x। আর p3 এর জন্য কি লিখবো রে? p3 জানি না, ওটা বের করতে হবে, ইকুয়াল টু 0। এবার ঠিক আছে নিশ্চয়ই। এবার p3 বের করার জন্য খুব ইজি, দেখ p3টাকে রাখবি আর বাকি সবকে ওপরে নিয়ে চলে যাবি। তো এখানে যোগ করে ওইদিকে নিয়ে চলে যা, 3x আর 3x যোগ করলে 6x, তাহলে ওইদিকে গেল মাইনাস 6x আই ক্যাপ, ঠিক আছে রে? 2x প্লাস 2x মাইনাস 4x জে ক্যাপ, আশা করি আপত্তি নেই। তুই চাইলে মাইনাসকে কমন নিয়ে নিতে পারিস, কমন নিয়ে বলতে পারিস 6x আই ক্যাপ প্লাস 4x জে ক্যাপ। বাট মজার বিষয় হলো অপশন এটা নেই। অপশনে যেটা আছে আমি তোদেরকে লিখে দিচ্ছি। কোশ্চেন বলেছে তৃতীয় খণ্ডের ভরবেগ কত, আর অপশন দিয়ে দিচ্ছি, শোন ভালো করে। এ নাম্বার অপশন x√11 একক, বি নাম্বার অপশন x√17, সি x√13 and D x√15। এবার বল। ভেরি গুড। বোঝাই যাচ্ছে যে এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেয়নি, তার মানে ভ্যালু বের করে নিয়েছে। তো এই যে ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু বের করতে হবে। তোদের মনে আছে কিনা যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি যদি আর ভেক্টর হয় এবং সেটা যদি এক্স ওয়াই ওয়াই জে জেড কে হয়, এরকম যদি হয়, তাহলে এর মান বের করার নিয়ম মানে মডিউলাস অফ আর বের করার নিয়ম আন্ডার রুটের মধ্যে প্রত্যেকটা সহগের স্কোয়ার করে যোগ, তাই না? তো এখানেও তাই করতে হবে, এটাকে নিবি বা এটাকে নিবি, যে কোনো একটাকে নিলেই হলো। আমি ওপরটাকে নিই, দেখতে সুন্দর লাগছে, -6x এর হোল স্কোয়ার। তাহলে আমি p3 এর ভ্যালু বের করব আন্ডার রুট -6x তার হোল স্কোয়ার, আর একটা কি করবো -4x তার হোল স্কোয়ার। কত আসবে বল, কোনটার সাথে মিলবে? 6 6 36, 4 4 4 4 16, 42 52, 6 6 36 আর 4 4 16, 36 আর 16 তে কত হচ্ছে? 42 52 হচ্ছে, 52x স্কোয়ার। কোনটার সাথে মিলবে? 52 তো রুট ওভার বেরাই না, 4 তেরো 52। তাহলে অপশন কি ভুল আছে নাকি? বুঝলাম। তো তোর কোশ্চেন অনুযায়ী কথা হচ্ছে √52 ইন্টু এক্স। এখানে একটা ই নাম্বার অপশন অ্যাড করে নে, √52 ইন্টু এক্স, এত একক। অপশন মানে কোশ্চেন ঠিক আছে, বোঝা গেছে? অপশন বলেছে। পারা যাবে কিনা এই টাইপের প্রবলেম থাকলে গেলে কি করতে হবে? মোট ভরবেগকে 0 করতে হবে, বাকি যা আছে অপশন অনুযায়ী আমি চলার চেষ্টা করবো, করে নে। এখানে লেখা হয়নি তিনটা, একটা বোমা ফেটে গিয়ে তিনটা তৈরি করেছে, এইভাবে দেখিয়ে দে। এবার অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা ছিল না, ওই জন্য উত্তর মিলেনি, তো আমি কোশ্চেন চেঞ্জ করে দিলাম, একদম মানে উত্তরই চেঞ্জ করে দিলাম। কোশ্চেনটা এরকম ছিল যে দুটো খণ্ডের মোট ভরবেগ এটা। শোন আমি কি করেছি, এক একটা খণ্ডের ভরবেগ ধরেছি এটা, কিন্তু কোশ্চেন এরকম ছিল, আমার কোশ্চেন বুঝতে ভুল হয়েছে। কোশ্চেন এরকম বলা হয়েছিল যে দুটো খণ্ডের মোট ভরবেগ হচ্ছে এটা, বুঝতে পারছিস? তাহলে তোকে যদি বলে দেয় দুটো খণ্ডের মোট ভরবেগ এটা, তার মানে তুই কি করবি, p1 প্লাস p2 জায়গাতে এটা লিখবি, তোর আর এটা থাকলো না তখন। বোঝা গেছে কোশ্চেনটা? তাহলে কোশ্চেন যদি এরকম করে এবার মিলিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোশ্চেন যদি এরকম থাকে যে দুটো খণ্ডের মোট ভরবেগ, তাহলে p1 প্লাস p2 জায়গায় এটা লিখলি। এবার p3 ইকুয়াল টু তোর কি বেরালো তাহলে? এটাই মাইনাসে বেরিয়ে গেল, -3x -2x। আর এটাকে যখন তুই মাল্টিপ্লাই করবি, -3 3 9x স্কোয়ার আর 2 2 4 4x স্কোয়ার, মানে হয়ে গেল √13x। বুঝতে পেরেছিস? তাহলে যেমন কোশ্চেন থাকবে তেমন, তাহলে দু ধরনেরই হয়ে গেল, ভুল করে আরেক ধরনের শিখে গেলাম আমি। ঠিক আছে? আচ্ছা এবার একটা প্রবলেম দিচ্ছি, তোরা লিখবি খাতায়, খাতা বের কর, লিখ। ফটাফট কোশ্চেনটা লিখবি, পারলে শর্টে লেখার চেষ্টা করবি। বলা হয়েছে 4 কেজি ভর বিশিষ্ট একটা বন্দুক থেকে, 4 কেজি ভর বিশিষ্ট একটা বন্দুক থেকে 4 কেজি ভর বিশিষ্ট একটা বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে, 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের একটা বুলেট, 6 গ্রাম ভরের একটি বুলেট ছুটে গেলে বন্দুকটার প্রতিক্ষেপ বেগ কত হবে? ছুটে গেলে বন্দুকটার প্রতিক্ষেপ বেগ কত হবে?
বন্দুকটার প্রতিক্ষেপ বেগ কত হবে? এই দেখ, তোদের কোশ্চেন ওটা আর আমার কোশ্চেন লেখার ধরন এটা। একটা বন্দুক যার ভর কত কত 4 কেজি, মানে 4000 গ্রাম। এখানে গ্রামে আছে, তাহলে ওটা 4000 গ্রাম ধরে নিলাম আমি, বা 4 কেজি রাখলাম। তো 4 কেজি ভরের একটা বন্দুক, সেখান থেকে একটা গুলি বেরিয়ে গেছে। গুলির ভর কত বলেছে? 6 গ্রাম। গুলি কত বেগে বেরিয়ে গেছে? 500 মিটার পার সেকেন্ড বেগে। এর প্রতিক্ষেপ বেগ কত? তাহলে তুই ডিরেক্ট ফর্মুলা ইউজ কর, ভি ইকুয়াল টু মাইনাস এম বাই এম ইন্টু ভি। ভেক্টর ফর্মে লিখতে গেলে এরকম ছিল তো, বোঝা গেছে নিশ্চয়ই। ব্যাস, স্মল এম মানে 6 গ্রাম, আর ক্যাপিটাল এম মানে 4000 গ্রাম, একই ইউনিটে রাখতে হবে। ইন্টু স্মল ভি কত আছে? 500। যদি শুধুমাত্র আমি ম্যাগনিটিউড নিই, তাহলে কত হচ্ছে? 0 0 চলে গেল, তোর 5 8 40, 2 দিয়ে 3/4 মাইনাস 3/4 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছিস? -3/4 মিটার। এবার কারো যদি এরকম মনে হয় যে আমার ইকুয়েশন মনে নাই, আমি ইকুয়েশন ভুলে গেছি, ক্যাপিটাল এম উপরে ছিল, স্মল এম নিচে ছিল, ভি এদিকে ছিল, ক্যাপিটাল কি গুলিয়ে গেল ধর কোনো কারণে পরীক্ষার চাপে, তো চাপ নেওয়ার দরকারই নেই, ইকুয়েশন ছাড়াই হয়ে যাবে। ইকুয়েশনের আগের এক লাইনটা কি আমি করতে পারবো না? যে সংঘর্ষ হওয়ার আগের মোট ভরবেগ, সংঘর্ষ হওয়ার আগে 4 কেজি মানে 4000 গ্রাম, আর 6 গ্রাম দুটো একসাথে ছিল, ভরবেগ ছিল 0। ঠিক আছে? আর সংঘর্ষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর 4000 গ্রামের বেগ কত হয়ে গেল জানি না, ভি বের করতে হবে। আর 6 গ্রামের ভর কত হয়ে গেল? 500। ব্যাস, এখান থেকেও তোর ভি বেরিয়ে গেল, একই জিনিসই, এটাই চলে আসবে আবার ঘুরে ফিরে। বোঝা গেছে? ডিরেক্ট ফর্মুলা ইউজ কর, বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে ব্যবহার করে কর, যেটা খুশি একটা করলেই চলবে যে কোনো ক্ষেত্রে। বোঝা গেছে কিনা? ফটাফট কর। হয়ে গেছে তোদের? আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন লিখ। স্থির অবস্থায় থাকা 1 কেজি ভরের একটা বস্তু, স্থির অবস্থায় থাকা 1 কেজি ভরের একটি বস্তু, 1 কেজি ভরের একটা বস্তু বিস্ফোরণের ফলে, বিস্ফোরণের ফলে বিস্ফোরণের ফলে 3টি টুকরোতে ভেঙে গেল, 3টি টুকরোতে ভেঙে গেল, যাদের ভরের অনুপাত 1:1:3, যাদের ভরের অনুপাত 1:1:3। বুঝতে পারলি? তাহলে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, 1 কেজি ভর, বিস্ফোরণ হলো, বিস্ফোরণের ফলে 3টে টুকরো ভেঙে গেল, যাদের ভরের অনুপাত বলে দিল 1:1:3। সমান ভরের খণ্ড দুটি পরস্পরের সঙ্গে পরস্পর সমকোণে 30 মিটার/সেকেন্ড বেগে উড়ে গেল। আচ্ছা, মানে বলতে চাইছে সমভরের বস্তু দুটি, লিখ তোরা, সমভরের বস্তু দুটি পরস্পরের সাথে সমকোণে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং 30 মিটার/সেকেন্ড গতিবেগে উড়ে গেল। সমভরের বস্তু দুটি পরস্পরের সঙ্গে সমকোণে, সমভরের বস্তু দুটি পরস্পরের সমকোণে 30 মিটার/সেকেন্ড বেগে, 30 মিটার/সেকেন্ড বেগে উড়ে গেল, উড়ে গেল। লেখা হয়েছে ভারী খণ্ডটির ভরবেগ কত? ভারী খণ্ডটির গতিবেগ কত? ভরবেগ নয়, গতিবেগ। ভারী খণ্ডটির গতিবেগ কত? এবার আগে কোশ্চেনটা বুঝবো, তারপরে প্রবলেমে যাবো। আমি টাইম দেবো তোদেরকে করার, আগে আমি কোশ্চেনটা বোঝাবো। কোশ্চেন এরকম বললো যে 1 কেজি ভরের একটা বস্তু, চোখে দেখতে পাচ্ছিস 1 কেজি ভর, এই ভেঙে গিয়ে কি করলো? 3টে টুকরো তৈরি করলো। এবার এমন ভাবে 3টে টুকরো তৈরি করলো যে ওদের অনুপাত 1:1:2, তাই তো? মানে একটা যদি 3, মানে একটা যদি x কেজি হয়, আর একটা x কেজি হবে, আর একটা 3x কেজি হবে, এই তো গল্প। অনুপাত থাকলে আমরা এরকমই করি। তার মানে x+x+3x যোগ করলে কত হওয়া উচিত? 1 কেজি হওয়া উচিত। বুঝতে পেরেছিস সবাই? x+x+3x করলে কত হবে? 1 কেজি হবে। এতদূর গল্প শেষ। এবার এদের মধ্যে বলা হয়েছে যে দুটো পার্টিকেল যারা সমান ভরের ছিল, এরা দুজন পরস্পরের সাথে 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করেছে? 90, তো 90 ডিগ্রি কোণে ছুটে গেল। এবং এদের যে বেগ, সেই বেগের মানও বলে দিল 30 মিটার/সেকেন্ড। তাহলে ভারী যে খণ্ডটা, ভারী মানে কি 3x, এর গতিবেগ কত হবে?
বুঝতে পারলি? মানে এর গতিবেগের মানও বের করতে হবে, তোকে অভিমুখে বের করে বলতে হবে। ট্রাই কর, তারপর আমি করছি। আমি জানি পারবি না, একটু অপমান হয়ে যা, দেন করছি। ওকে, তবে আমি করি। তোদের হচ্ছে -20। দেখ, আমি তোদেরকে বলেছিলাম দুটো পার্টিকেল যে ডাইরেকশনে যাবে তাদের যে লব্ধি হবে তার অপোজিট ডাইরেকশনে কিন্তু এই পার্টিকেলটাকে যেতে হবে, তবেই কিন্তু টোটালটার ভরবেগ 0 হবে। এটা আমি কনসেপ্ট অলরেডি বলে দিয়েছিলাম তোদেরকে, তাই না? তো সেই জিনিসটাই করব। বা তুই যদি নাও জানতি, তুই এরকম ভাব না যে একটা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, কে যাচ্ছে এক্স, একটা যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এদের যে লব্ধিটা সেটা কি হবে? এদের যে লব্ধিটা সেটা কি হবে? সেটা হবে এক্স ওয়াই তলে এই মাঝ বরাবর। এরও মান আছে এক্স, এরও মান আছে এক্স, ঠিক আছে? এর ভর কত আছে? এক্স, এর ভর কত আছে? এক্স। এরা দুজন কিভাবে গেছিল? পরস্পরের সাথে সমকোণে গেছিল, 90 ডিগ্রিতে গেছিল। তো এটা কি পরস্পরের সাথে সমকোণ হয়নি? হয়েছে তো। এক্স আর ওয়াই অ্যাক্সিস আমি বলে দিলাম, সুবিধা হবে। বেগ কত ছিল? 30। এর বেগ কত ছিল? 30। তাহলে মোট কথা এই দিকের যে ভরবেগটা, সেই ভরবেগটা হচ্ছে এক্স ইন্টু 30, 30x, তাই না? ওপরের দিকের ভরবেগটা কত? 30x। বোঝা গেছে? তাহলে দুটো পার্টিকেলের ভরবেগ আমি তোকে বলে দিলাম 30x, 30x। তো দুজনেই যখন সমান সমান আছে, তাহলে এদের লব্ধি কিন্তু একদম মাঝ বরাবর যাবে, তাই না? একদম সমান সমান যদি মান থাকে তাহলে এদের লব্ধি কি হবে? একদম মাঝখান দিয়ে চলে যাবে। যদি কোনোটা বেশি থাকতো তো তার দিকে বেঁকে যেত, মনে করো এটা 50 ছিল, তাহলে এইদিকে বেঁকে যেত কিছুটা। ওকে, তাহলে এটা কোথা দিয়ে যাবে? মাঝ বরাবর যাবে। এবং এই যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা হবে √30x এর হোল স্কোয়ার প্লাস 30x এর হোল স্কোয়ার। কেন এরকমটা হবে? লব্ধিটা কেন এমনটা হবে? লম্ব থাকতে গেলে আমি ডিরেক্ট ফর্মুলা তো বলেই দিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে করতে হয়। অথবা তুই যদি ভুলে গিয়ে থাকিস তাহলে এরকম কর না, যে লব্ধি পি ইকুয়াল টু √p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস 2p1 p2 ইন্টু কস থিটা। এটা তো মনে আছে ভেক্টরের ফর্মুলা। এবার এখানে p1 মানে 30x, p2 মানে 30x, প্লাস 2p1 p2 মানে 30x, 30x, আর কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি কত হয় রে? তাহলে এই পুরো পার্টটা আমার লেখার কোনো দরকারই নেই, এই টার্মটাই তো উপরে লিখেছি আমি। কি বোঝা গেছে? তাহলে এই লব্ধি যে ভরবেগটা বেরালো, এই ভরবেগটা কত হলো? 3×3=9, 3×3=9, 1800 হয়ে গেল। √1800x²। এক্স তো বাইরে বেরাবেই, তারপরে 100-র জন্য 10ও বেরাবে, 18-র জন্য কি বেরাবে? 9×2=18, 3 বেরাবে, ইন্টু এক্স। √2 বাইরে বেরাতে পারবে না, দেখে না তোরা এটা, এরকমটাই হবে, ঠিক আছে? তো √2 বাইরে বেরাতে পারলো না, কি বেরালো এটা? 30 √2x। এই যে বেগটা আমি এই যে ভরবেগটা বের করলাম, এটা কি করলাম? এদের দুজনের লব্ধি বের করলাম এই ডাইরেকশনে, তাই তো? এটাকে পি বলে দিচ্ছি। এদের দুজনের লব্ধি বের করলাম। এবার তৃতীয় যে ভর, যেটা 3x ভর ছিল, সে কি করবে? উল্টো দিকে যাবে, তাই না? একদম লব্ধি যেদিকে আছে তার উল্টো দিকে যেতে হবে। কনসেপ্ট মনে পড়ছে তো থিওরি ক্লাসের? তাহলে এর বেগটাকে তুই ধরে নে যে এই ভি বেগে গেল, তাহলে এর ভরবেগ কত হলো? 3x ইন্টু ভি। কত হলো এর বল? 3x ইন্টু ভি। আচ্ছা, এই 3x ইন্টু ভিটাই, এই 3x ইন্টু ভি, এটাই তো হবে 30 × 2x এর সমান। মাইনাস দিয়ে হবে, আমি ভেক্টর ফর্ম দিইনি তাই ভ্যালু নিয়ে কাজ করছি, ঠিক আছে? বুঝতে পারলি কিনা বল? এইদিকে যে লব্ধিটা হবে, সেই লব্ধিটাই তো তৃতীয় বস্তুটার ভরবেগের সমান হতে হবে। তাহলে তৃতীয় বস্তুটার ভরবেগ ইকুয়াল টু ওই লব্ধিটা। হ্যাঁ, একটা মাইনাস সাইন হবে কারণ দুজনের ডাইরেকশন উল্টো উল্টো আছে। আমি এখানে ভেক্টর সাইন দিইনি তাই মাইনাস কনসিডার করলাম না, শুধু মানটা সমান হলো। ওকে, এবার তুই ভিটাকে যদি বের করে নিস, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? 30 √2x/3x। এক্স এক্স কেটে গেল, দেখ, 10 √2, ব্যাস হয়ে গেল। তাহলে এর ভেলোসিটি কত হবে? 10 √2 মিটার/সেকেন্ড। এবং অভিমুখটা অবশ্যই বলতে হবে কিন্তু, যেহেতু গতিবেগ বলেছে, গতিবেগের মান বলেনি, তাহলে গতিবেগ বলেছে মানে তোকে কি করতে হবে? অভিমুখটাও বলতে হবে। তো অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ হবে সমান ভরের, সমান ভরের কণা দুটির, শুনে নে মন দিয়ে, কণা দুটির ভরবেগের, ভরবেগের লব্ধির বিপরীতে বা বিপরীত দিকে। বোঝা গেছে কিনা এত দুর্বল? কে কে বুঝতে পারিসনি আমি আবার রিপিট করব। সবাই বুঝে গেছিস? ওকে, বল। 0 হবে।
এখানে তাহলে তিনটা ভরবেগকে আমি যোগ করে জিরো করবো, এটাই বলছিস তো? জিরো করে করবো, হ্যাঁ তো করছি। এটাকে বল P1, এটা P2, এটা P3। তাহলে এরকম কর যে P3 প্লাস P2 প্লাস P1 ইজ ইকুয়াল টু জিরো ইন ভেক্টর ফর্ম। আর তোকে P3 বের করতে হবে, তাই না? তাহলে P3 ইকুয়াল টু মাইনাস অফ P2 প্লাস P1, এটাই তো। এবার দেখ এই P2 প্লাস P1 আমি যদি এখানে P3 এর মান বের করতে চাই, তাহলে এই পুরোটার মান নিতে হবে আমাকে, এই পুরোটার মান নিতে হবে আমাকে, তাই তো? মাইনাসটাকে গুলি মার, মানের জন্য আমি শুধু মান নিয়ে কাজ করছি, মাইনাস লিখলাম না। তো এই প্লাসের ক্ষেত্রে মান কি করে করতে হয়? এরকম ভাবে করতে হয়, P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 P2 কস থিটা। ওই জিনিসটাই করেছি দেখ, একই জিনিসই হয়েছে। এবার বুঝে গেছিস তো? কর। মডিউলাস কেন বের করছি? আমার P3 এর মানটা দরকার শুধু। শুধু যদি ভেক্টর ফর্মে চাইতো তাহলে আমি এরকম ভাবে রেখে দিতাম, তাহলে ভেক্টর ফর্মটাও দেখিয়ে দিই। ও যখন কোশ্চেন করলো ভেক্টর ফর্মটা এরকম ভাবে করতাম, মাইনাস, হ্যাঁ অপশন দেখো, অপশনে ছিল না ভেক্টর। এখানে দেখ কত হচ্ছে 30x, তাহলে P2 এর জায়গায় লিখে দিলাম 30x জে ক্যাপ, P1 এর জায়গায় লিখে দিলাম 30x আই ক্যাপ। বুঝতে পারছিস? একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে আই ক্যাপ জে ক্যাপ লিখে দিলাম। এটাই হয়ে গেল P3 এর মান। এবার P3 এর মান মাইনাসের দিকে দেখ অটোমেটিক চলে এসেছে ভেক্টর ফর্মে। এবার যদি তোর ভ্যালুর প্রয়োজন পড়ে তখন তুই রুট ওভার দিয়ে এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার করে দিলি। কত রকম ভাবে করা যায়, যে যেটা বুঝেছিস সেইভাবে করে নে।